কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার এসে গেল ক্ষীরের পুতুলের দ্বিতীয় পর্ব নিয়ে। আসলে ক্ষীরের পুতুলটা তো আগের দিন শেষ হয়নি, তাহলে আজকে শুরু করি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুলের পর্ব 2। বাঁদরকে খাওয়ানোর সময় আমি আগের দিন শেষ করেছিলাম, তো কি হলো তারপর? বাঁদরকে তো দুয়োরানী খাওয়াচ্ছিলেন। এবার উল্টো পিঠে দেখি আমরা কি হয়। রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনছো, ছোট রানী বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দেব। এতদিনে ভাবনা ঘুচলো, যদি ছেলে হয় তাকে রাজা করবো, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী বড় ভাবনা ছিল, একদিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারিনে বাপু পারিনে, আপনার জ্বালায় বাঁচিনে, পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন সব কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব। এ কথা শুনে কেউ কি মুখ ভার করে, কিন্তু ছোট রানী করলেন। রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ চাও? রানী বললেন, আর পারিনে, কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মোলো বাঁচলো তার খবর রাখিনে। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরল, চাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী 8 গাছা চুড়ি 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হল। রাজকুমারকে ছোট রানী মর বললেন। রাজা মুখ কালো করে বার মহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না, বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বাইরের মহলে একলাই থাকলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটল। 5 মাসে দুয়োরানীর পোষা বাঁদর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি হে বাঁদর, খবর কি? বাঁদর বললে, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না, মা আমার খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এই কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বাঁদরকে বিদায় করে রান্নাঘরে গেলেন। আর রানী বাঁদর মোহরের তারা নিয়ে রানীর কাছে। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পারলুম না, রাতবো কখন, খাবো কখন? বাঁদর বললে, মা, আজ আর তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নে আয়। রানী নাইতে গেলেন। বাঁদর 1 মুঠো মোহর নিয়ে বাজারে গেল। 16 খানা মোহরে 16 জন ঘরামি নিল। 16 গাড়ি খড় নিল, 1600 বাঁশ নিল। সেই 1600 বাঁশ দিয়ে 1600 গাড়ি খড় দিয়ে 16 জন ঘরামি খাটিয়ে চোখের নিমেষে দুয়োরানীর বাঁদর ভাঙা ঘর নতুন করলো। শোবার ঘরে নতুন কাঁথা পাতলো, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলো। রাজবাড়ির 16 বামুনে রানীর ভাতও নিয়ে এলো। 16 মোহর বিদায় পেল। দুয়োরানী স্নান করে এলেন। এসে দেখলেন ঘর নতুন, ঘরের চালও নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন, কাঁথা আলনায় নতুন শাড়ি। রানী তো ভারী অবাক হলেন। বাঁদরকে বললেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম,
এসে দেখি নতুন ঘর। কেমন করে হলো? বাঁদর বলল, মা, রাজামশাই মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাতা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন। কতদিন পর সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন, তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খানার ভাবেন। আজ রানী সোনার থালায় ভাত খেলেন, রাজা পাঠালেন। কাল হয়তো মশানে মাথা কাটবেন। এমন করে ভয় ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, চালের খড়ও উড়ে গেল। বাঁদর রাজার সঙ্গে দেখা করল। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বাঁদর বললে, মহারাজ, ভয় খাবো না নির্ভয় খাবো? রাজা বললেন, নির্ভয় বলো। বাঁদর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালে খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে লেপ পায় না, আগুন জ্বালাতে কাঠ পায় না, সারা রাত শীতে কাঁপে। রাজা বললেন, রে তাই তো এ কথা বলতে হয়? বাঁদর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বাঁদর বললে, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পাবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বাঁদর তখন বললে, মহারাজ, যাই তবে মাকে আনি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গিয়ে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুয়ারানীর ভাঙা ঘর, ছেঁড়া ছেঁড়া কাঁথা ছেড়ে সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন, সোনার পালঙ্কে বসলেন। ব্যাস, সোনার থালায় ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন, রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা প্রাণের বন্ধু। ছোট রানী বলে, তাকে ডেকে পাঠালেন, মনের কথাকে আসতে বলো, কথা আছে। রানী ডেকেছে। ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা কেমন আছে একটুখানি শোনো। কেমন আছো তুমি, কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললেন, কেন ভাই, ডেকেছো কেন? মুখখানি ভার, চোখের কোণে জল, কি হয়েছে? রানী বললেন, হয়েছে আমার মাথা আর মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে, সে সোনা শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই, দেখে আমার গা জ্বলে গেল। আমার বিষ দে, খেয়ে মরি, সতীনের আশার প্রাণে সয় না। ব্রাহ্মণী বললে, ছেঁচে সয় ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বেশ খাবে? দোরানী আজ রানী হয়েছে, কাল ভিখিরিনী হবে, তুমি যেমন সুরানী তেমনই থাকবে। সুরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই। আজ বাদে কাল দৌরানীর ছেলে হবে, সে ছেলে রাজা হবে, লোকে বলবে, আহা দৌরানীর রত্ন গর্ভা, রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুরানী মহারাজার সুরানীও হলো, তবু রাজার কোলে ছেলে দিতে পেল না। ছি ছি, অমন অভাগের মুখ দেখো না, নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এ গঞ্জনা প্রাণে সইবে না, তুই বিষ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বললে, চুপ করো রানী, কে কোন দিকে শুনতে পাবে, ভাবনা কি? চুপি চুপি বিষ এনে দেবো, দৌরানীকে খেতে দিও, এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতে বড় রানীর ঘুরে পড়বে। ডাকিনী বললে,
ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বেশ খাওয়াবো, জন্মের মতন মা হওয়ার স্বাদ ঘোচাবো। তুমি নির্ভয় থাকো। ডাকিনী বিশেষ সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধেবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর, মিঠাই গড়ালেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই এক কাজ করো তো, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে এসো। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয় আয় লো আয়, এতদিন কোথায় ছিলি? দুরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্য যত্ন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর, মিষ্টি এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার হাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী আস্তে আস্তে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বাঁদরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। বাঁদর বললে, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী কোন রকমে উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানীর চোখে অন্ধকার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লেন। বাঁদর রানীর মাথা কোলে নিয়ে হাত ধরে নাড়ি দেখলে। চোখের পাতা খুলে দেখলে রানী অজ্ঞান অসাড়। বাঁদর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতাপাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক, লস্কর, দাসী, বাঁধি যে যেখানে ছিল হাজির হলো। বাঁদর বললে, মহারাজ, এখানে এত লোক কেন এনেছো? আমি মাকে ওষুধ দিয়েছি, আমার মা ভালো আছে, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকেও বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বাঁদর রাজাকে এসে খবর দিলে মহারাজ বড় রানী সেরে উঠেছে। তোমার একটা রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বাঁদরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চলো বাঁদর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বাঁদর বললে, মহারাজ, গণনা করেছি, ছেলের মুখ এখন দেখলে তোমার চোখ অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো এখন। বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার গা কালো হয়ে গেছে। রানীর পাতাখানার মতন পড়ে আছেন। রানীকে আর চেনাই যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঠেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বাইরে বার করে দিল। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজ ভান্ডার লুটিয়ে দাও। রাজ্যে যেন একটা ভিখিরিও না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় রাস্তার পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভান্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে জয় জয়াকার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পুজো দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। রাজা বাঁদরকে ডেকে বললেন, 10 বছর তো পূর্ণ হলো, এখন ছেলেকে দেখাও। বাঁদর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর তার মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বাঁদরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান হলো, একটাও রাজার মনে ধরল না।
শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কন্যে, একদম সোনার প্রতিমার মতন রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার গায়ের রং কাঁচা সোনা, জোড়া ভুরু, বাঁকা ধনু, চোখ দুটো টানা টানা, দুটো ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার চুল পায়ে পড়ে। রাজার সেই মেয়েকে খুব পছন্দ হলো। বাঁদরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বাঁদর বললে, মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বছর তোমার কথা শুনেছি, কাল ছেলেকে না দেখালে কিন্তু অনর্থ করব। বাঁদর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেয়াই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চোখ অন্ধ হয়, সেই ভয় ভয় তাড়াতাড়ি বেয়াই বাড়ি চলে গেলেন। আর বাঁদর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথায় পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বাঁদর এসে বললে, মাগো ওঠো, ছেলের জোর আনো, মাথার টোপর আনো, ক্ষীরের ছেলে করে দে, বর সাজিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছারে, তোর প্রাণে কি ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুলের বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রেয়সী হলাম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা বলি। বাঁদর বললে, রাজাকে পাবো কোথা? দুদিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছে। তুই কথা রাখ, ক্ষীরের বর করে দে। রাজা পথ চেয়ে আছেন, কখন বর আসবে, বর না এলে বড় অপমান। না, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল দিয়ে বিয়ে দিতে পাঠালে যদি ষষ্ঠীর কৃপা হয়, তবে ষষ্ঠীদাস শেঠের বাছা কোলে পাবি। রানী বাঁদরের ভরসায় বুক বেঁধে মনের মতন ক্ষীরের ছেলে করলেন, আর তাকে চেরির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বাঁদর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে। বরের কোলে কেবল দুখানি ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশে নুড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল। রানীর আধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে, মশালধারী ঢাকঢোল নিয়ে, ঢাকি ঢুলি ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে, আলো জ্বালিয়ে, খোঁড়া হাঁকিয়ে দিগনগরে এসে পড়ল। দিগনগরের দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিভে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে পিটে ঢাকির হাতে খিল ধরল। বাঁদর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিল। দিঘির ধারে ষষ্ঠী তলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে, মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রী মশাই, রাজার হুকুম বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নিয়ে রেঁধে বেড়ে খেয়ে তাঁবুর ভেতর শুয়ে রইল। বট গাছের দিকে এলো না। গায়ের বউঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো। রাজার পাহারা হাঁকিয়ে দিল। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বাঁদর মনে মনে হাসতে লাগলো। এমন করে বেলা অনেক হলো। ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামার ভেতর ছটফট করতে লাগলেন। ঠাকুরন কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বাঁদর তখন মনে মনে ফন্দি এঁটে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আপদ গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্য ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুমপাড়ানি মাসপিসিকে স্মরণ করলেন। দিগনগরের যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিগনগরে ষষ্ঠীদাস
শেঠের বাচ্চা ছেলেদের ঘুম পাড়িয়ে দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চুপ বসেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুমপাড়ানি পিসিও উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন দিন দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরন বললেন, বাছারা এতখানি বেলা হলো এখনো ভোগ পাইনি, তোর একটা কাজ করতো, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভেতর ক্ষীরের পুতুলটা খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। ষষ্ঠী তলায় রাত্রি হওয়ার আগেই রাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপিলে সবাই ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুঁকোর নল মুখে নামিয়ে ঘুমিয়ে পড়ল। দিগনগরের দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার সব ঠিক মাঝখানে রাখা শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বাঁদর, আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠ বেড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদ বেড়াল উঠে এলো। কোন বেড়াল কোন ছেলে ষষ্ঠী তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরন ক্ষীরের ছেলের 10টা আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে ক্ষীরের দুটো কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি তো ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গায়ের ভেতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বনের গাছ থেকে বাঁদর লাফিয়ে পড়ে বললেন, ঠাকুরন পালাও কোথা, আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও, চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশ বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুরন ভয় পেয়ে বললেন, আহ মর, এই মুখ পুরো বলে কি, সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বাঁদর বললে, তা হবে না, আগে ছেলে দাও তবে ছেড়ে দেবো, নয়তো কাঠামো সত্য তোমায় আজ আমি দিঘির জলে ডুবিয়ে যাব, দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুরন তো লজ্জায় মরে গেলেন। ভয় কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কি কোন দিকে শুনতে পাবে, তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, ফিরে পাবো কোথায়? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটাকে পছন্দ সেটাকে নিয়ে গিয়ে বিয়ে দেখে যা, আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে। বাঁদর বললে, কই ঠাকুরন, বটতলায় তো ছেলেরা নাই, আমার দিব্য চক্ষু দাও, তবে তো ষষ্ঠীর দাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরন বাঁদরের চোখে হাত বোলালেন। বাঁদরের দিব্য চক্ষু হলো। বাঁদর দেখলে ষষ্ঠীতলায় ছেলের রাজ্য। সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, ডালে, সবুজ ঘাসে যেদিকে দেখে সেই দিকেই ছেলের পাল, মেয়ের দল, কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নুপুর, কারো পায়ে কাঁকালে ছেলে, কারো গলায় সোনার দানা, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বাঁ পায়ে নুপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে, কারো পায়ে লাল জুতুয়া, কারোর মাথায় রাঙা টুপি, কারোর গায়ে ফুলদার 1,00,000 টাকার মলমদির চাদর। কোনো ছেলে রোগা, কোনো ছেলে মোটা, কেউ দস্যি, কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক করে হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে চান করতে নেমেছে, একদল তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না, সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবলই ছুটোছুটি, কেবলই খেলাধুলা, পাঠশালা নেই, পাঠশালার গুরু নেই, গুরুর হাতে বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সব বন, তেপান্তরের মাঠ, তারপর আম কাঁঠালের বাগান, গাছে গাছের ন্যায্যলা, টিয়া পাখি, নদীর জলে গোল গোল বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক, আর আছে বনের ধারে বনগাবাসী মাসি পিসি। তিনি খইয়ের মোয়া গড়েন, ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন,
নদীর পাড়ের জন্তি গাছটি, তাতে জন্তি ফলে। সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। গৌর দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে। ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর নিয়ে, ঘোড়া সাজিয়ে ঢাক মৃদং ঝাঁঝর বাজিয়ে ডুলি চাপিয়ে কমলাপুরীর দেশে পুটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বাঁদর কমলাফুলির দেশে গেল। সে টিয়ে পাখির দেশ, সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি। তারা দাঁড়ে বসে ধান খোঁটে, গাছে বসে কেঁচমেচ করে, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ, সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধে হয়। সে দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির পাশে চিকচিকে জল, তারই ধারে এক পাল ছেলে দোলায় চেপে 6 পণ করি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারোর পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারোর চাঁদমুখ রোদে পড়েছে। জেলেদের জেলে জাল মুড়ি দিয়ে ঘাম দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বানও এলো। অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই 6 পণ করি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিলে, কোলা ব্যাঙে ছিপগুলো টেনে নিলে। খোকাবাবুরা ক্ষিপ্ত হয়ে ঘরে এলে মা তপ্ত দুধ চুরিয়ে খেতে দিলে। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরি বালির চরে শিব ঠাকুর এসে নৌকো বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যে, 1 কন্যে রাঁধলেন বাড়লেন, 1 কন্যে খেলেন, আরেক কন্যা না পেয়ে বাপের বাড়ি গেলেন। বাঁদর তার সঙ্গে বাপের বাড়ির দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলো নাইতে এসেছে, কালো কালো চুলগুলো ঝাড়তে লেগেছে। ঘাটের দুপাশে 2 রুই কাতলা ভেসে উঠেছে। তার একটা গুরু ঠাকুর নিলেন, আর একটা নায়ে ভরা দিয়ে যে টিয়ে আসছিল সে কোলে নিলেন। তাই দেখে ভোঁদর টিয়াকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলো। ঘরের দুয়ারে খোকার মা খোকা বাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোঁদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। বাঁদর দেখলে ছেলেটা বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটাকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলায় সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ল্যাজঝুলা টিয়া পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকা কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা দূরের শাড়ি ঘুরিয়ে পরে চলে গেল। ষষ্ঠীর দেশে কুনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উর্কি ধানের মুরকি আর আম কাঁঠালের বাগান দিয়ে পুটুরানিকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোঁদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বাঁদর দেখলে কোথায় ষষ্ঠী ঠাকুরন, কোথায় কে? বটতলার দিঘির ধারে ছেলে করে সে একাই দাঁড়িয়ে আছে। তখন বাঁদর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটাকে পালকি চড়িয়ে আলো জ্বালিয়ে বদ্যি বাজিয়ে সকাল বেলায় থেকে সন্ধে বেলায় দিগনগর ছেড়ে গেল। এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বাঁদর এখন এলো না, আমার সঙ্গে ছল করলো, রাজ্যে গিয়ে মাথা কাটবো। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা বুকের বাছা, পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকরদাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, পোঁপো বাঁশি বাজিয়ে, টকবক টকবক ঘোড়া হাঁকিয়ে, ঝকমক আলো জ্বালিয়ে বাঁদর বর নিয়ে এলো। রাজা ছেলের হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়া পড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, উলু দিলে বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরল। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাবার কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী 2 দিন 2 রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুরন বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাছা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দরজায় শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি
সত্যিই তো রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলের কথা মনে রইল না। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছে। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বাঁদরকে মন্ত্রী করে দিলেন, আর ছেলের বউকে মায়া রাজ্যের সেই 8,000 মানিকের 8 গাছি চুরি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কন্যের হাতে মানিকের চুরি যেন রক্ত ফুটে পড়ল, পায়ে মল ঋণি ঋণি বাজতে লাগলো, ঝিকিমিকি জ্বলতে লাগলো। আর হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল। ব্যাস, আর কি, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তাহলে চটপট সাবস্ক্রাইব এন্ড শেয়ার, তবেই না আমার চ্যানেলটা এগিয়ে যাবে আর আমি আরো ক্ষীরের পুতুল তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে যেন আমি পাই। আজ তবে আসি, ধন্যবাদ।